আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। অমর 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। দেড় যুগেও পূর্ণতা পায়নি ময়মনসিংহে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার স্মৃতি জাদুঘর। 21শে ফেব্রুয়ারি ছাড়া থাকে দর্শনার্থী শূন্য। রমজানের শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা, বেগুনের দাম কমেনি। গত বছরের চেয়ে খেজুরের মূল্য বেশি, বিক্রেতাদের দাবি। এবং গাজা পুনর্গঠনে শান্তি পর্ষদের প্রথম বৈঠকে $700 কোটি তহবিল সংগ্রহ। আড়ালে মার্কিন সামরিক ঘাঁটি হচ্ছে গোপন নথির তথ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 15,000 সদস্য। আর পুলিশের পাশাপাশি সারা দেশের নিরাপত্তায় কাজ করবে র্যাব। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। মায়ের ভাষা বাংলা রক্ষায় রাজপথে প্রাণ দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর 12টা 40 মিনিট থেকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ মানুষ। সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। কোনো ঝুঁকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সকল সময় চেষ্টা করি। এখনও সেই চেষ্টা করে যাব। শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। দিনটির জন্য ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনাও। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 7 জায়গায় থাকবে ডাইভারশন, 3 জায়গায় পার্কিং। বকশীবাজার জগন্নাথ হল ক্রসিং সড়ক, চানখারপুল রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি শিববাড়ি ক্রসিং সড়ক এবং উপাচার্য ভবন ভাস্কর্য ক্রসিং সড়ক প্রবেশ নিষেধের আওতায় থাকবে। পলাশী ক্রসিং দিয়ে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং এবং শহীদুল্লাহ হল ক্রসিং পায়ে হেঁটে চলাচল করা যাবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান র্যাবের মহাপরিচালক। বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই জোরালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সারা দেশেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি। প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। শহীদ মিনারের চারপাশ 64টি ক্যামেরার মাধ্যমে মনিটর করা হবে। পুরো এলাকা নেওয়া হয়েছে সিসিটিভির আওতায়। সেই সাথে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা টিম মোতায়েন থাকবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘ 18 বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ের ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই থাকলেও জাদুঘরে নেই শহীদ আব্দুল জব্বারের ব্যবহার্য কোনো জিনিসপত্র। ফলে হতাশা নিয়ে ফিরতে হয় দর্শনার্থীদের। চলাচলের রাস্তাটিরও বেহাল অবস্থা। বছরের একটা দিন ছাড়া অন্য সময় জাদুঘর থাকে দর্শনার্থী শূন্য। উপজেলা প্রশাসন বলছে, ভাষা শহীদদের নামে টেকনিক্যাল স্কুল নির্মাণ সহ সড়ক সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় 2008 সালে ময়মনসিংহের গফরগাঁয়ের পাচুয়া গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। 18 বছর পরও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। জাদুঘরে ভাষা শহীদের ব্যবহার্য জিনিসপত্র, পত্রিকা না থাকায় দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। শুধু ভাষার মাসেই দূর দূরান্ত থেকে কিছু দর্শনার্থী আসলেও অন্য সময় থাকে দর্শনার্থী শূন্য। যদি শহীদ জব্বার নামে একটি কারিগরি কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়, এটাই সবার প্রত্যাশা। কারিগরি কলেজ বা স্কুল হইতো তাহলে খুব ভালো হইতো, আর এখানে একটা জাদুঘরে যদি আরো বেশি বই হইতো তাহলে মনে হয় ভালো হইতো। আমার একটা আবেদন থাকবে সরকারের কাছে, রাস্তাঘাটটি যেন মানে কি শহীদ জব্বারের উপলক্ষে থেকে পাকাপোক্ত হয়। ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারে বই রয়েছে 4175টি, কিন্তু স্মৃতি জাদুঘরে শহীদ জব্বারের ছবি, ব্যবহৃত জিনিসপত্র না থাকায় হতাশা নিয়ে ফিরতে হয় দর্শনার্থীদের। জাদুঘরে ব্যবহৃত জিনিসপত্র আমাদের কাছে চাই। আমরা ভাষা শহীদ আব্দুল জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র তাদেরকে দেখাতে পারি না। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্বার নগর নামকরণে সরকারি গেজেট, সড়ক সংস্কার, ভাষা শহীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। অনেক জায়গাতেই রাস্তাঘাটের যেসব খানাখন্দ হয়েছে বা যেসব সমস্যা আছে, সেটা আমরা যে আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তার মধ্যে অন্তর্ভুক্ত করে এই রাস্তাঘাটগুলো ঠিক করব। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে জানানো, তাদের জীবনী এবং স্মৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। রাজীব আহমেদ, চ্যানেল আই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে সমবেত হচ্ছেন বিএনপির সংসদ সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মির্জা ইমতিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, বিএনপির সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, সেখানে রয়েছেন আপনি। কি পরিস্থিতি দেখছেন সেখানে? পবিত্র জুমার নামাজ আদায় শেষে এখানে ঢাকায় বিএনপির থেকে যেই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদের আসার কথা রয়েছে বা তারা আসতে পারেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা 7 আসনের যিনি এমপি হয়েছেন হামিদুর রহমান, ঢাকা 8 আসনের মির্জা আব্বাস, ঢাকা 9 আসনের হাবিবুর রশিদ, ঢাকা 10-এর শেখ রবিউল আলম এবং ঢাকা 13-এর ববি হাজ্জাজ এবং ঢাকা 18-এর এস.এম. জাহাঙ্গীর হোসেন। অর্থাৎ এই যে যেই সকল সংসদ সদস্যদের নাম আমি নিলাম, তারা এই ঢাকায় নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, এমপি হিসেবে। তারা আসতে পারেন, এমনটি না যে তারা ঠিকই আসবেন, তারা আসতে পারেন আজ পবিত্র জুমার নামাজ আদায় শেষে এবং এখানে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, সমাধি জিয়ারত করবেন, শ্রদ্ধা নিবেদন জানাবেন তাদের প্রতি। তাদের যে ভালোবাসা, যে অনুরাগ, যেই সম্মান রয়েছে, যে মর্যাদা রয়েছে, তার জন্য তারা আসবেন এখানে এবং তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আরেকটি বিষয় আমি বলি যে আজ রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান এবং তার ভাই, প্রয়াত ভাই আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথিও আসতে পারেন আজ। আমরা যেমনটি আগেও দেখেছি যে 17 তারিখে তিনি শপথ নেবার পরে তিনি ওই দিনই কিন্তু এসেছিলেন। তারেক রহমান, তার স্ত্রী, তার কন্যা এবং শর্মিলা রহমান সিথি, তারা এসে এখানে কবর জিয়ারত করেন, সমাধিতে আসেন, তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন এবং আজও আসবেন যথারীতি এবং রাত্রেবেলায় আসবেন তারা। এবং এই দুপুরে এখনও পবিত্র জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই, অর্থাৎ বিভিন্ন এমপিরা যাদের আসতে পারেন যারা, তারা হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং এই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক মানুষই কিন্তু আসছেন এবং অনেক মানুষই প্রায় প্রতিনিয়ত আসেন এবং তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এবং একই সাথে যে নির্বাচন অনুষ্ঠিত হলো 12 তারিখে, সেই নির্বাচনের পরে বিএনপি জয়ী হবার পরে কিন্তু বিভিন্ন আসনের, অর্থাৎ সারা দেশেই বিএনপির যেই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তারাও কিন্তু এসেছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে। বিভিন্ন প্রার্থীদের আমরা দেখেছি বিগত কয়েকদিনে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।
ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী মির্জা ইমতিয়াজের সাথে। জানাচ্ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রমজানের শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা ও বেগুনের দাম কমেনি। ছোলা, পেঁয়াজ, আদার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে রসুনের। খেজুরের দামও গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। পরাগ আজিমের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের মধ্যে বেশিরভাগের দাম স্থিতিশীল থাকলেও কিছু বিশেষ পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে অন্যতম লেবু, শসা ও বেগুন। ইফতারের অনুষঙ্গ হিসেবেই মূলত এগুলোর দাম বেড়েছে। লেবু হালিয়া 100 টাকা বেশি আজকে, আর শসা বেশি দেশিটা হলো 140 টাকা, আর হাইব্রিড হলো 100 টাকা। খিরে আছে 100 টাকা। বেগুন আর কালকে আনছি 120 টাকা কেজি, আজ কারণ বাজার 140 টাকা কেজি। লেবুর দাম একটু বাড়তি লাগে, আর এমনি লাউ মোটামুটি। ইফতারের আরেক অপরিহার্য পণ্য খেজুরের দামও বেশি। দাম বাড়ার পেছনে আমদানিকারকদের বেশি লাভ করার প্রবণতাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। সব সিন্ডিকেট করছে মহাজনরা। 5 কেজির কার্টন 1 কেজিতে 100 টাকা বাড়ছে। রোজা উপলক্ষে বাড়াইছে ইম্পোর্টাররা। বাজারে ব্রয়লার মুরগি 200 টাকা ও সোনালী মুরগি 320 থেকে 340 টাকা কেজি। সোনালিও বাড়ছে, আপনার দেশিও বাড়ছে। কারণটা হইতেছে সম্ভবত আমদানি কম হওয়ার কারণে আপনার আড়ত থেকে এরা বাড়তি হইতেছে। বেড়েছে রসুন ও দেশি মসুর ডালের দাম। রসুনটা আর আপনার দেশি মসুর ডালটা, এই দুটো জিনিসের দাম অতিরিক্ত বেড়েছে। প্রতি কেজিতে 10-15 টাকা। সয়াবিন তেল, ডিম, চিনি সহ অন্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাজার স্থিতিশীল রাখা, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং আগামী 5 বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সফরে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা। দায়িত্ব গ্রহণের পরপরই রমজান মাস শুরু হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না বলে জানান মন্ত্রী। তবে তিনি আশ্বস্ত করেন, সরকারের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে যা বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে। সিলেটের উন্নয়নে নির্বাচনী প্রতিশ্রুতি এবং ইশতেহারের প্রতিটি বিষয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের প্রশ্ন সরাসরি জড়িত। আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রসার ঘটাতে চাই, এআই সেন্টার তৈরি করতে চাই, আমাদের পাশের দেশ ভারত একটা মেজর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, সেখানে সরকারি কর্মচারীদের এআই ট্রেন করার জন্য তাদের স্কিম আছে, প্রোগ্রাম আছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। শুক্রবার ভোর 5টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মুজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে 3 জন একটি মোটরসাইকেল নিয়ে মুজাহিদপুর এলাকায় যাওয়ার পথে এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। ভুক্তভোগীরা চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হয়। 2 সন্দেহভাজন ছিনতাইকারীকে জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পালিয়ে গেছে তাদের এক সহযোগী। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের বৈঠকে $700 কোটি প্রতিশ্রুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে প্রথম বৈঠকে এ কথা জানান তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, 9টি দেশ তহবিলে অর্থ দেবে এবং যুক্তরাষ্ট্র দেবে $10 বিলিয়ন সহায়তা। 5টি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে সেনা পাঠাতে রাজি হয়েছে বলেও জানান তিনি। এদিকে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের হাতে আসা নথিতে জানা গেছে, পুনর্গঠনের আড়ালে গাজায় বিশাল সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম বৈঠক। আল জাজিরা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিষদ এর প্রথম বৈঠকে জানিয়েছেন, গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ 9টি সদস্য রাষ্ট্র। তহবিল ব্যবস্থা করেছে কাজাকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। যুক্তরাষ্ট্র শান্তি পরিষদকে $10 বিলিয়ন দেবে।
ফিলিস্তিনে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনে রাজি হয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাকিস্তান, কসোভো ও আলবেনিয়া। এদিকে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের হাতে আসা নথিতে জানা গেছে প্রায় ৩৫০ একর জায়গা জুড়ে সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF এর প্রধান অপারেশন সেন্টার হিসেবে ব্যবহৃত হবে, যা ট্রাম্পের সভাপতিত্বে গাজা শাসন ও ঘাঁটি পরিচালনার দায়িত্ব থাকবে। তবে ফাঁস হওয়া নথির বিষয়ে ট্রাম্প প্রশাসন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বোর্ড অফিসের প্রথম বৈঠকে ৪০টির বেশি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের কর্মকর্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে জার্মানি, ইটালি, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য সহ ১ ডজনের বেশি দেশ পরিষদে যোগ দেয়নি। তারা অংশ নিচ্ছে শুধু পর্যবেক্ষক হিসেবে। এদিকে বৈঠকে ফিলিস্তিনিদের বাদ দিয়ে ইসরায়েলি প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করায় শান্তি পরিষদ সমালোচনার মুখে পড়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, যে কোনো আন্তর্জাতিক বাহিনীকে অবশ্যই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও দখলদারদের আগ্রাসন থেকে বিরত রাখতে হবে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 10 দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছাবে নাকি ইরানে সামরিক হামলা হবে তা দেখার জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে প্রথম সীমিত হামলা চালাবে যার লক্ষ্য হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামো। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। তিনি বলেছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর হামলা হলে জবাব দেয়া হবে, আর এর দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানে সম্ভাব্য হামলার জন্য ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি ব্যবহার করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে সায় দেয়নি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুমতির বিষয়ে অনড় অবস্থানে থাকায় স্টারমার সরকারের উপর বেশ ক্ষুব্ধ ট্রাম্প। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন 2025 সালে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময় তিনি মধ্যস্থতা করে সংঘাত থামান এবং লড়াই বন্ধ না করলে দুই দেশের উপর 200% শুল্ক আরোপের হুমকি দেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিস অনুষ্ঠানে তিনি বলেন, ওই সংঘাতে 11টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। ভারতের NDTV জানায়, ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা ও বিমান ভূপাতিত হওয়ার দাবি নাকচ করেছে। দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের সরাসরি আলোচনায় সংঘাত বন্ধের সমঝোতা হয়। 2025 সালের এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। পরে মে মাসে যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটে। নিটল টাটা কৃষি সংবাদ। নরসিংদীতে প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল বড়ইয়ের চাষ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় অনেক বেকার যুবক বড়ই চাষে ঝুঁকছেন। অন্যান্য ফল ও ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় অন্য পেশা ছেড়েও অনেকে ঝুঁকছেন এই চাষে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর বিভিন্ন উপজেলায় প্রতি বছরই বাড়ছে কুল বড়ইয়ের চাষ। সবচেয়ে বেশি চাষ হচ্ছে রায়পুরা, শিবপুর ও বেলাবো উপজেলায়। এবছর জেলায় 116 হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই, যা গত বছরের তুলনায় 6 হেক্টর বেশি। বাগানগুলোতে শোভা পাচ্ছে বাউ কাশ্মীরি কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল ও টক মিষ্টি বড়ই। তো এই বছরে বৃষ্টি বদলে ফল কম হইল, ফলের কোয়ালিটি ভালো, দাম ইনশাল্লাহ অন্য বছরের চেয়ে ভালো। বড়ি করছি বল সুন্দরী, ভারত সুন্দরী, টক মিষ্টি কুল, সবকিছুই ভালো মোটামুটি।
ফলন ইনশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ 50,000 টাকা খরচ হয়, মনে করেন 1 বছরের ফসল, তাও আবার লাখ দেড়েক টাকা আসে একখানি ক্ষেত্রে। আমাদের বড়িটা অনেক চাহিদাজনক, লাভজনক, তাই এটা আমরা আসলে বেশি এখন করতেছি। এই অঞ্চলের বড়ই স্বাদে ও মানে ভালো হওয়ায় বাজার চাহিদাও রয়েছে ভালো। বাগানে সংগ্রহের কাজে সহযোগিতা করছেন নারীরা। একটা একটা করে তোলা লাগে, ছোটটা বড়টা তুলি, ছোটটা তুলি না। আমাদের কাছে খুশি লাগে, বড়ি খাই, তুলি, সবাই ফুর্তি আনন্দ করি। কুলবরই চাষ সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ থেকে। অনেক কৃষক যেহেতু কুল চাষ লাভবান হচ্ছে, তারা কুল চাষটাকে বাণিজ্যিক চাষাবাদ হিসেবে তারা ধরে নিয়েছে। সেই হিসেবে বেশ কিছু কৃষক কিন্তু নতুন নতুন করে তারা উদ্যোক্তা তৈরি হচ্ছে। এবছর জেলায় ২,৯০০ মেট্রিক টন কুলবরই উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ, যার বিক্রয় মূল্য প্রায় 23 কোটি টাকা হবে বলে জানিয়েছেন তারা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় সুস্থ হয়ে উঠেছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘিনীটি। গুরুতর আহত বাঘিনী এখন ধীরে ধীরে ফিরে পাচ্ছে শক্তি আর ক্ষিপ্রতা। সম্পূর্ণ সুস্থ হলেই বন রানীকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিতে আশাবাদী বন বিভাগ। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ক্ষিপ্রতা আর গতিতে অনন্য বন জগতের অতন্দ্র প্রহরী রয়্যাল বেঙ্গল টাইগার। তবে মানুষের পাতা নিষ্ঠুর ফাঁদে থমকে গিয়েছিল তার ছুটে চলা। দীর্ঘ ৪৫ দিনের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বাংলার বাঘিনী। তবে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগতে পারে আরও কিছুদিন। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বনে অবমুক্ত করবে না বন বিভাগ। তার যে হাতে বা মানে সামনের পায়ে যে ক্ষতটি ছিল, এটি মূলত পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বা সেরে ওঠা না পর্যন্ত একে বাইরে রিলিজ করা যাবে না। সুস্থ হয়ে উঠলে পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হয় কোনো সাফারি পার্কে অথবা আমরা আবার সুন্দরবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। উল্লেখ্য, গত ৩রা জানুয়ারি চাঁদপাড়ি রেঞ্জ এলাকায় হরিণ শিকারের জন্য পাতা ফাঁদে আটকা পড়ে প্রাণীটি। পরে তাকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। সবার প্রত্যাশা, মানুষের পাতা নিষ্ঠুরতার ফাঁদ পেরিয়ে বাঘিনী আবারও ফিরবে নিজের রাজ্যে, আবার শুরু হবে গহীন অরণ্যে তার ছুটে চলা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামে। অমর 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। দেড় যুগেও পূর্ণতা পায়নি ময়মনসিংহে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার স্মৃতি জাদুঘর। 21শে ফেব্রুয়ারি ছাড়া থাকে দর্শনার্থী শূন্য। রমজানের শুরুতে বেড়ে যাওয়া লেবু, শসা, বেগুনের দাম কমেনি। গত বছরের চেয়ে খেজুরের মূল্য বেশি, বিক্রেতাদের দাবি। এবং গাজা পুনর্গঠনে শান্তি পর্ষদের প্রথম বৈঠকে $700 কোটি তহবিল সংগ্রহ। আড়ালে মার্কিন সামরিক ঘাঁটি, হচ্ছে গোপন নথির তথ্য। প্রিয় দর্শক, চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।